রাজধানী সহ সারা দেশে কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষি, মিলারদের কারসাজির অভিযোগ খুচরা বিক্রেতাদের। বস্তায় 250 থেকে 60 টাকা পর্যন্ত বাড়ছে। যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ানোয় বাণিজ্য মন্ত্রী ও খাদ্যমন্ত্রীর অসন্তোষ। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি হরিপদ সাহা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আন্দোলনে যারা ব্যর্থ হয়, মনোনয়ন নিয়ে বাণিজ্য করে, তারা নির্বাচনে জয়ী হতে পারে না। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না, আলোচনা সভায় ডক্টর কামাল হোসেন। রাজনৈতিক সংকট নিরসনে আবারও জাতীয় সংলাপের আহ্বান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের সাবেক ব্যাংক কর্মকর্তার ৩২ থেকে ৫৭ বছরের কারাদণ্ড। চুরির টাকা ফেরত পাওয়া সহজ হবে বলছেন অর্থনীতিবিদরা। এবং রাজশাহীর গ্রামে গ্রামে খেজুরের রস থেকে গুড় তৈরির ধুম। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বেশ চাহিদা, ভালো দাম পাওয়ায় খুশি গাছিরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মনোনয়ন বাণিজ্য, যুদ্ধাপরাধীদের দলের টিকিট দেয়া আর আগুন সন্ত্রাসের কারণে নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। গতকাল বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় তিনি আরও বলেন, যারা আন্দোলনে ব্যর্থ হয় তারা ভোটে জয়ী হতে পারে না। এ সময় মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা পুরো বিশ্বকে অবাক করেছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় রাজনৈতিক সংকট সমাধানে আবারও সংলাপের আহ্বান জানান ডক্টর কামাল। বঙ্গবন্ধুকে পেয়ে যাওয়া, এটা না হলে তো স্বাধীনতাকে সুসংগত করা প্রায় অসম্ভব হতো। স্বাধীনতাকে সুসংগত করার পদ্ধতি হলো যে সারা পৃথিবীতে এটাকে স্বীকৃতি দেওয়া হয় কিনা। উনি যদি না আসতেন, আমার তো মনে হয় স্বীকৃতি ঝুলতে থাকো অনির্দিষ্টকালের জন্য। একদিকে বলছে আপনার জীবনের হুমকি, আপনার এটাকে একটু পিছ পাওয়ান। উনি হুমকি নিয়ে বলছে ঠিক আছে, আমার জীবন দিতে হলে দেব, কিন্তু এই ব্যাপারে কোনো আপোষ নেই। ৩০শে ডিসেম্বর যেটা হয়েছে, এটা কি অবাধ নিরপেক্ষ নির্বাচন কেউ বলবে? সেই কারণে বলি যে সংকট সৃষ্টি না করে সবার সঙ্গে জাতীয় সংলাপ আমি মনে করি সবচেয়ে ভালো পথ। সংলাপের মধ্যে দিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হোক কীভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সরকার সংসদ গঠন করব। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় নির্দিষ্ট তারিখের মধ্যেই ফিলিপিন্সের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে এই ঘটনায় আরসিবিসির সাবেক ম্যানেজার মায়া সান্তোস দেগুইতোকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ফিলিপিন্সের এক আদালত। অর্থনীতিবিদরা বলছেন, এর মাধ্যমে চুরি যাওয়া পুরো অর্থ ফেরত পাওয়ার পথ সহজ হয়েছে। ২০১৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে গঠন করা হয় কয়েকটি কমিটি। সহযোগিতা নেওয়া হয় সিআইডি, এফবিআই সহ বিশ্বের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার। সে সময় হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয় $10 কোটি 10 লাখ। এর মধ্যে $8 কোটি 10 লাখ ফিলিপিন্সে এবং বাকি $2 কোটি যায় শ্রীলঙ্কায়। এ ঘটনায় চূড়ান্ত পদক্ষেপ নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন পাওয়ায় ফেব্রুয়ারির মধ্যেই মামলা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন, তাই না? আমাদের এটা চলছে হলো জানুয়ারি চলছে, নিশ্চয় তার ফেব্রুয়ারির আগেই নিশ্চয় তারা এরকম একটা মামলা করবে এবং সেই ক্ষেত্রে তাদের সবকিছু প্রস্তুতি তাদের আছে। তার আগে সার্বিক তথ্য আমাকে বিএফআইউ থেকে আমার জানা গেছে, সমস্ত ক্ষেত্রেই তাদের প্রস্তুতি আছে
যে কোনো সময়ই তারা ওই ডেডলাইনের আগেই তারা একটা মামলা করে ফেলে। এদিকে অর্থ চুরি ঘটনায় জড়িত আরসিবিসি সাবেক ম্যানেজার মায়া দেগুইতোকে অভিযুক্ত করার প্রায় 2 বছর পর বৃহস্পতিবার ফিলিপিন্সের মাকাতি শহরের আঞ্চলিক আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। 8টি অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটি ধারায় 4 থেকে 7 বছর করে অর্থাৎ 32 থেকে 56 বছর কারাদণ্ড এবং $10 কোটি 90 লাখ জরিমানা করা হয়। অর্থনীতিবিদরা ফিলিপিন্সের আঞ্চলিক আদালতের রায়ের ঘটনাকে অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক মনে করলেও তারা বলছেন বাংলাদেশের প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও আইনি জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিপিনে কিন্তু শাস্তি হয়ে গেছে, ফলে আমাদের যে আইন প্রয়োগের ব্যাপারে যে দীর্ঘসূত্রিতা, এক্ষেত্রে আমাদের সবসময়ই ব্যাখ্যাটা ছিল যে তদন্ত রিপোর্টটা এটা জনসমক্ষে আসা উচিত, এটাকে আইনের আওতায় নেওয়ার জন্য তাহলে কি পদক্ষেপ আসবে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারতাম। এখন আমরা সিআইডি রিপোর্ট আর বাংলাদেশ ব্যাংকের রিপোর্টের ভিতরে কিন্তু আমরা ঘোরাফেরা করে যাচ্ছি। চুরি যাওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কা থেকে 2 কোটি ও পরে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ও 2 দেশের যৌথ তৎপরতায় বাংলাদেশে ফেরত আসে আরও $1 কোটি 45 লাখ। বাকি আছে $6 কোটি 65 লাখ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে 29,000 কোটি টাকা পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড। বিশাল এই ঘাটতি কঠিন চ্যালেঞ্জে ফেলেছে এনবিআরকে। এজন্য রাজস্ব ফাঁকি রোধে ব্যর্থতা ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তৎপরতার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ধীরগতি সহ বিভিন্ন কারণে প্রতি অর্থবছরের শুরুতে স্বাভাবিকভাবেই রাজস্ব আদায় কম হয়, যদিও সময়ের সাথে আদায় বাড়ে। 5 বছরের পরিসংখ্যান বলছে প্রথম 6 মাসে প্রবৃদ্ধি হয় গড়ে 10 থেকে 14%, অথচ এবছর হয়েছে মাত্র 5.5%। প্রথম 6 মাসে 1,26,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে 97,240 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকার নানা কারণ তুলে ধরেন কর্মকর্তারা। নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে হয়তো একটা ট্রানজ্যাকশনের বা তাদের মানসিকতার পরিবর্তনের মধ্যে একটা কিছু লক্ষণীয় ছিল। গ্যাস খাতে জনস্বার্থে অব্যাহতি দিয়েছি, তার ফলে গ্যাস খাতে প্রায় 11,800 কোটি টাকা আমরা পাইনি। পেট্রোলিয়াম খাতে আমাদের প্রায় 15-16,000 কোটি টাকার অধিক বকেয়া পড়ে আছে। তবে বিশাল ঘাটতির জন্য কর্মকর্তাদের যথাযথ তৎপরতা ও রাজস্ব ফাঁকি রোধে ব্যর্থতাকে দায়ী করেন সাবেক চেয়ারম্যান। এটা 4 বা 5-এ নেমে যাওয়াটা অত্যন্ত উদ্বেগজনক এবং ব্যর্থতার পরিচায়ক, কারণ আমার অর্থনীতি তো থেমে যায়নি। মনে হচ্ছে এনবিআর স্ব ডিপার্টমেন্টগুলো তাদের যে বিদ্যমান কর্মধারা যা যা আছে সেগুলোতে অনুসরণে তারা অপারগ হচ্ছে। কর্মকর্তাদের কিছুটা গাফিলতি ছিল স্বীকার করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রয়োজনে রদবদল ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এখন আর কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না। যাদের পারফরমেন্স খারাপ তাদেরকে বদলি করে দেব। যারা মিথ্যা ঘোষণা দিয়ে মালপত্র ছাড় করাবে তাদের আমদানি লাইসেন্স যাতে বাতিল করে দেওয়া হয় সেসব বিষয়েও আমি তাদেরকে নির্দেশ দিয়েছি। গেল 3 বছরে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলেও এবছর 33.5% প্রবৃদ্ধি ধরে 2,96,000 কোটি টাকার বিশাল লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে। এর মধ্যে আয়করে প্রবৃদ্ধি কিছুটা ভালো হলেও শুল্ক ও মূসক খাতে প্রবৃদ্ধি হতাশাজনক। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। গত এক সপ্তাহে হঠাৎ করে দিনাজপুরে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা। মিল মালিকদের দাবি, বাজারে ধানের দাম বাড়ায় চালের বাজার ঊর্ধ্বমুখী। খুচরা বিক্রেতারা অভিযোগ করছেন পর্যাপ্ত মজুদ থাকার পরও মিলারদের কারসাজিতে বেড়েছে দাম। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তা স্বর্ণ চালের দাম বেড়েছে 60 টাকা, গুটি স্বর্ণ বেড়েছে 100 টাকা, আটাশ 250 টাকা। এছাড়া 29 চাল 150 এবং মিনিকেট বস্তা প্রতি 250 টাকা বেড়েছে। হঠাৎ করে ধানের মৌসুমে চালের এই মূল্য বৃদ্ধিতে স্বল্প ও নিম্ন আয়ের ক্রেতারা ক্ষুব্ধ। চাল কিনতে আসে দেখি যে চালের দাম বাড়ছে, কেজিতে 3-4 টাকা করে বাড়ছে। গত মাসে যা নিয়েছি তার চেয়ে এখন প্রতি বস্তায় 250 থেকে 60 টাকা পর্যন্ত বাড়ছে। কৃষকদের অভিযোগ, বাজারে ধানের দাম পাচ্ছেন না তারা, অথচ চালের দাম বাড়িয়ে দিয়ে মিলাররা লাভবান হচ্ছেন। 51 বেচলাম 1410 টাকা,
গতবার থেকে একটু দাম কম পেলাম। ক্যামেল ডিজাইনের দাম যে সারের দাম ওই হিসাবে কিন্তু কোনো পোষাচ্ছে না। আর চালের মূল্য বৃদ্ধির জন্য ধানের দাম বৃদ্ধির পাশাপাশি চালকল মালিকদের কিছুটা কারসাজি রয়েছে বলে মনে করছেন খুচরা বিক্রেতারা। মাঝখানে কমে আসছিল 1650-1700 টাকা, আবার ঘুরে 1900-1950 টাকা আসছে। এইটা তো বাড়তি বলে না। ভোটের আগে থেকে দাম বাড়ার একটা আভাস আমরা পাইছিলাম, কিন্তু পরবর্তীতে ভোটের পরে আমরা দেখলাম যে চালের বাজার আসলে অনেক বেশি। তবে মিলারদের দাবি, সরকারের ক্রয় অভিযান এবং ধানের বাজার বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে। আগে ধানের দাম অনেক কমে গিয়েছিল, চালুর দামও কমে গিয়েছিল। বর্তমান ধানের দাম বেড়ে গেছে, চালুর দামও একটু বাড়ছে। ধানের দামের সঙ্গে চালুর দামের সামঞ্জস্য আছে। এই স্বাভাবিক চালের দামটি যদি বজায় থাকে তাহলে কৃষক ধান চাষে উদ্বুদ্ধ হবে এবং মিল মালিকরা যে ইনভেস্টমেন্ট করতেছে, যে তারা যে ব্যবসা করতেছে, তারা উৎসাহিত হবে। জেলায় এবার 2,57,000 হেক্টর জমিতে আমন ধান উৎপাদন হয়েছে 7 লাখ মেট্রিক টন। আর সরকার জেলা থেকে ক্রয় করবে 49,000 মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। রাজধানী সহ সারা দেশে চালের দাম বৃদ্ধি নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে সরকার ও মিল মালিকরা। গতকাল দুপুরে খাদ্য ভবনে মতবিনিময় সভায় খাদ্য ও বাণিজ্য মন্ত্রী চালের দাম নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান। চালের দাম কোথাও বাড়েনি দাবি করে চালকল মালিক সমিতি জানায়, দেশের উত্তরাঞ্চল সহ কোনো মিলেই চাল সংকট নেই। যদিও সভার এক পর্যায়ে চালের দাম বাড়া নিয়ে হট্টগোলে জড়িয়ে পড়েন ঢাকা ও ঢাকার বাইরের ব্যবসায়ীরা। কোনো একটা দেশ অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধ তা বোঝার জন্য আন্তর্জাতিকভাবে দেখা হয় সে দেশ কতটা স্বয়ংসম্পূর্ণ খাদ্য উৎপাদনে। আপাত দৃষ্টিতে সরকারের আগের মেয়াদ বিবেচনায় নিলে চোখে পড়বে না ধান চালের সংকট। এরপরও রাজধানী সহ সারা দেশের বাজারে প্রায় প্রতি সপ্তাহেই কেজি প্রতি 2 থেকে 3 টাকা বাড়ছে চালের দাম। বিষয়টি নিয়ে চিন্তিত খোদ সরকারি। তাই খাদ্য ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাখঢাক না রেখেই চালকল মালিকদের কাছে এর ব্যাখ্যা চান নতুন খাদ্যমন্ত্রী। দেশে কিন্তু বাম্পার ফলন হয়েছে, খাদ্য মজুদ ঠিক রয়েছে, আমার মনে কোনো জায়গায় ঘাটতি নেই। তাহলে আমাদের এই চাউলের দাম বৃদ্ধি কেন? এই মত বিনিময়ের জন্য আপনাদেরকে আহ্বান করা, যৌক্তিক কোনো কারণ আছে কি না সেটা আমাদের খতিয়ে দেখা দরকার। সবাই দেশের কোথাও চালের দাম বাড়েনি দাবি করে কৃষকদের ন্যায্য মূল্য প্রদানে সময় মতো চাল ক্রয়ে সরকারের প্রতি আহ্বান জানান মিল মালিকরা। যারা বলেন চালের দাম বেড়েছে তাদেরকে আমি অনুরোধ করতে চাই, কার কত চাল লাগবে? আমরা চাল বেচতে পারছি না, আমরা আমাদের ব্যবসা চালাতে পারছি না। গভর্নমেন্ট 6 লক্ষ মেট্রিক টন চাউল সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে, এই দামে আমরা 10 লক্ষ মেট্রিক টন চাউল সরকারকে দিতে আমরা এক্ষুনি দেবো। কোথাও চাউলের দাম বৃদ্ধি হয় নাই। বারবার সাবধান করেছিলাম যেন নিয়ন্ত্রিত আমদানিটা হয়। অত্যধিক আমদানি হলে সামনের মৌসুমে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। শোনা হয়নি আমাদের কথা। তবে সভার এক পর্যায়ে চালের দাম বেড়েছে কিনা তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন মিল মালিকদের দুটি সংগঠনের নেতারা। পরিস্থিতি বিচারে উৎপাদন বা সরবরাহে কোনো ঘাটতি না থাকার পরও চালের দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। কোন রকম অসাধু উদ্দেশ্য যেন না থাকে, যেন আমরা ফেয়ার ভাবে করতে পারি, যেন খাদ্যের অভাব নেই, চালের অভাব নেই, হঠাৎ করে দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই, এমনটা যেন না। সভায় যে কোনো ধরনের সংকট এড়াতে সরকারি চাল মজুদের পরিমাণ 50 লক্ষ টন করার পাশাপাশি মিলের সঙ্গে আড়তের দামের পার্থক্য কঠোরভাবে তদারকির পরামর্শ দেয় মিল মালিকরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। শীতে রাজশাহীর বিভিন্ন গ্রামে চলছে খেজুরের রস থেকে গুড় তৈরির ধুম। বাজারে এবার গুড়ের ভালো দাম ওঠায় খুশি গাছিরা। সুস্বাদু হওয়ায় এই গুড় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে বলে জানান ব্যবসায়ী ও আড়তদাররা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। শীতে সকালের সূর্য উঁকি দিতেই খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। খেজুরের রস গাছ থেকে সংগ্রহ করে বাসায় এনে রস জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। অনেকে আবার ভালো দাম পাবার আশায় হাইড্রোস, চিনি ও ফিটকিরি মিশিয়ে গুড়ের রং আকর্ষণীয় করে তোলেন। পরে গুড়ের চাকি তৈরি হলে বিক্রির জন্য রাজশাহীর বানেশ্বর, পুঠিয়া, ঝলমলিয়া ও বাগাহাটে নিয়ে যান। গাছিরা প্রতি কেজি গুড় বাজারে বিক্রি করে পাচ্ছেন 60 থেকে 75 টাকা। জাল হওয়ার পর গুড় হবে, গুড় হওয়ার পর ধরেন আমরা সারা ঢালবো, ঢালার পরে তুলে ঢাকি থুবো, এরকম ভাবে আবার ধরেন গাছ লাই তুলবো, ধরেন আবার নামবো। গুড়ের কালারটা ভালো হয়, তাহলে গুড়ের কালারটা হইলে বাজারে বেশি শান্তি হয়, মুকামে ভালো টানে কালার জন্য। চিনি, ফিটকিরি
এগুলো দিলে গুড়ের মান আসে। শীতের এই মৌসুমে গুড় উৎপাদনের সাথে জড়িত এলাকার প্রায় 20,000 গাছি এবার গুড়ের আশানুরূপ দাম পাওয়ায় ভালোভাবে ঘুরছে তাদের জীবন সংসারের চাকাও। ঢাকায় যায়, চিটাগাং যায়, খুলনা যায়, বরিশাল যায়। মানের উপর দাম, তাতে আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ পাক মোটামুটি ভালোই দিচ্ছে, খারাপ দেয় নাই, বেচা কেনা করেও আরাম পাচ্ছে। গুড় তৈরি করি এবং আমাদের এখানকার গুড়ের মান ভালো, মোটামুটি ভালো এবং বাজারজাত সুস্বাদ, খেতে সারা বাংলাদেশের ভিতরে আমাদের এখানকার স্বাদ বেশি। আড়তদার ও ব্যবসায়ীরা জানান চাহিদা থাকায় এখানকার গুড় চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। এতে চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতিও। যত শীত পড়বে তত ভালো, শীত পড়বে না এটা চলবে না। 4 মাস গুড় হয়, শীতের সিজনে মোটামুটি সংসারটা ভালোই চলে। কৃষি বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জেলায় খেজুরের গাছের সংখ্যা প্রায় 8 লাখ। প্রতি শীত মৌসুমে 8,000 মেট্রিক টন গুড় উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 60 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ক্রেতা বিক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার ফিশারি ঘাট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হরি, আপনি জানেন যে দেশের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার চট্টগ্রামের ফিশারি ঘাটে প্রতিদিন 400 থেকে 500 মেট্রিক টন মাছ বেচা কেনা হয়। আজও তার ব্যতিক্রম হচ্ছে না, আজও সকাল ভোর থেকে কিন্তু এখানে হাক ডাক শোনা যাচ্ছে বেচা কেনার। তবে যেহেতু এখানে জানেন দেশীয় মাছের কিন্তু যোগানটি স্বাভাবিক রয়েছে, যেখানে দেশীয় মাছের দাম কিছুটা রয়েছে হাতের নাগালের মধ্যে। তবে সামুদ্রিক মাছের ক্ষেত্রে কিছুটা দাম বেড়েছে। এর কারণ, মূল কারণ হচ্ছে সাগরে মাছ ধরতে কষ্ট হচ্ছে, কারণ জানেন যে এখন শীত পড়ছে, সে সাথে কুয়াশা রয়েছে, সে কুয়াশার কারণে মাছ ধরা অনেকটা দুরূহ ব্যাপার, যে কারণে কিন্তু সামুদ্রিক যে মাছ, সে মাছের দাম বেড়েছে প্রতি কেজিতে 5 থেকে কমপক্ষে 40 টাকা পর্যন্ত। অপরদিকে যে দেশি, আমি একটি ইলিশ মাছের কাছে দিকে আসি। আপনি জানেন যে শীত মৌসুম কিন্তু ইলিশ মাছের স্বাদ খুব কম থাকে, যে কারণে মাছের দামও কমে আসে। বিশেষ করে ইলিশ মাছ আমরা আজকে দেখতে পাচ্ছি প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা। যেগুলো বড় সাইজের ইলিশ মাছ সেগুলো বিক্রি হচ্ছে 500 টাকা এবং জাটকা ইলিশ বিক্রি হচ্ছে 150 টাকা কেজি। তো যেহেতু ইলিশ মাছের স্বাদ কম, তাই দামও কম। অপরদিকে যে অন্যান্য মাছগুলো রয়েছে, সে মাছগুলো কিছুটা ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে আপনি জানেন যে গভীর বঙ্গোপসাগর থেকে শুরু করে আশপাশের যে জেলাগুলো রয়েছে, সেখান থেকে যে মাছ আসে চট্টগ্রামের এই ফিশারি ঘাটে, এখান থেকে মাছ আসার পর এখান থেকে চলে যাবে আশপাশের জেলা এবং পুরো নগর জুড়ে। তো বলা চলে এখানে কিন্তু 400 থেকে 500 মেট্রিক টন মাছ বেচা কেনা হয়। বিশেষ করে সামুদ্রিক মাছ যেমন রয়েছে, ঠিক তেমন রয়েছে দেশীয় বিভিন্ন মাছ। এবার দেশীয় মাছের দিকে আসি। দেশীয় মাছের যোগান কিন্তু এখন খুব বেশি, কারণ জানেন শীতকালে কিন্তু পুকুর এবং খাল বিল যেগুলো রয়েছে সেগুলি কিছুটা শুকিয়ে যায়, তখন মাছগুলি খুব বেশি রকম মাছ পাওয়া যায়। আজও তার ব্যতিক্রম হয়নি, আজও কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় মাছের যোগান রয়েছে চট্টগ্রামের ফিশারি ঘাটে, যে কারণে কিন্তু দেশীয় মাছের ক্ষেত্রে কিন্তু মাছের কেজি প্রতি দাম কমেছে অন্তত 5 থেকে 30 টাকা পর্যন্ত। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে যে রুই মাছ রয়েছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 150, কাতাল মাছ বিক্রি হচ্ছে 180 টাকা ধরে, এবং একই সাথে যে চিংড়ি মাছও কিন্তু বিক্রি হচ্ছে আজকে, যেগুলো বড় সাইজের গালদা চিংড়ি আমরা বলি, সেই চিংড়িগুলো বিক্রি হচ্ছে আপনার কেজি প্রতি 400 থেকে 450 টাকা ধরে। তো বলা চলে হাক ডাকে কিন্তু ভোর 4টা থেকে এখানে মাছ বেচা কেনা শুরু হয় এবং 9টা 10টা পর্যন্ত কিন্তু মাছ বেচা কেনা চলবে, এবং যার পরিমাণ অন্তত 400 থেকে 500 মেট্রিক টন। এবং আশপাশের যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো থেকে পাইকারি মাছ বিক্রেতারা এখান থেকে সে ট্রাকে করে মাছ নিয়ে যাচ্ছেন। তো এখন পর্যন্ত যেটা আমার কাছে তথ্য রয়েছে, সেটি হলো সামুদ্রিক মাছের চাহিদা বাড়তি এবং যোগান কম থাকায় সামুদ্রিক মাছের দাম কিছুটা বেড়েছে, তবে কমেছে সব ধরনের দেশীয় মাছের দাম। তাই হরি, এখন পর্যন্ত আমার কাছে ছিল দেশের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে সর্বশেষ। দর্শক, সহকর্মী কমল দে চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, জানাচ্ছিলেন মাছ কেনা বেচার খবরাখবর। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার এখন পর্যটকে সরগরম। সকাল থেকে বিকেল পর্যন্ত সৈকতে আনন্দ আর হৈহুল্লোড়ে সময় কাটানোর পর সন্ধ্যায় তারা ভিড় করছেন বার্মিজ মার্কেটগুলোতে। নির্বাচনের পর নতুন বছরের শুরুতেই পর্যটকদের আনাগোনা বাড়ায় খুশি ব্যবসায়ীরা। ট্যুরিস্ট পুলিশ বলছেন বিভিন্ন স্পটে নিরাপত্তা নিশ্চিতের সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, এই পয়েন্ট থেকে দীর্ঘ 1 কিলোমিটার লাবণী পয়েন্ট পর্যন্ত পর্যটকে কানায় কানায় ভরা পুরো সৈকত তীর। শুধু এই দুটি পয়েন্ট নয়, সৈকতের শৈবাল, সিগাল ও কলাতলি পয়েন্টেও একই অবস্থা।
বছরের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা মেতে উঠেছেন আনন্দ আর হই হুল্লোড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবার পরিজন নিয়ে সৈকতে নীল জলরাশিতে গা ভাসানো, দৌড়াদৌড়ি, জেট স্ট্রিতে ভ্রমণ ও ছবি তুলে দারুণ সময় পার করছেন তারা। প্রথমবার এসেছি, তাই আমার আম্মু আব্বুর সাথে অনেকদিন কাটাচ্ছি, মজাই লাগছে। সানি ডে, আমার বাবু খুব এনজয় করছে, এই কারণে আমরাও এনজয় করছি আর কি। ইউএস থেকে আমরা আসছি 1 মাসের জন্য, তাই ফ্যামিলির সাথে মজা করতেছি এখানে। সন্ধ্যার পর পর্যটকরা ছুটছেন শহরের বার্মিজ মার্কেটগুলোতে। এতে দারুণ খুশি বার্মিজ মার্কেটের দোকানিরাও। মাল কেনার পরে এখানে আমাদের বাড়ি মার্কেট আসে মাগরিবের পর আর কি, সন্ধ্যার পরে। এখানেও মোটামুটি হচ্ছে এখন ব্যবসা। ডেলি সেল হয়, তাহলে আমরা সন্তুষ্ট। টুরিস্টরাও এখানে আসলে অনেক ইচ্ছা মতো বেচাকেনা করতে পারে, ক্রয় করতে পারে, কোনো সমস্যা নেই। পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন হোটেল, মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরাও। ভালো গেস্ট আসতেছে, মোটামুটি আমরা রিভিউগুলো ভালো পাইতেছি, মোটামুটি বুকিংগুলো অনেকগুলো আসতেছে। আশা করছি যারা আসবে তারা কিন্তু কক্সবাজারে এসে কক্সবাজারটাকে খুব ভালো উপভোগ করতে পারবে। কক্সবাজারে পর্যটক আগমনের সংখ্যা বাড়তে থাকায় পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন টুরিস্ট পুলিশ। বিভিন্ন পয়েন্টে আমাদের হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। 24 ঘন্টা আমাদের ডিউটি আছে, আমাদের লোকজন আছে পর্যটকদের সহযোগিতা করার জন্য, নিরাপত্তা প্রদানের জন্য। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, পাথুরে সৈকত, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, মহেশখালী ও রামো বৌদ্ধ বিহারে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে পাখি মেলা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম। মুমু, প্রতি বছরের মতো শীতে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখির আগমন ঘটে, এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনের পেছনে দাঁড়িয়ে রয়েছি। আপনাকে বলে রাখি মুমু, সেটি হচ্ছে যে প্রতি বছরই কিন্তু নভেম্বরের শুরু থেকে, অর্থাৎ অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরু থেকেই এই যে শীতের অতিথি পাখি, সেই অতিথি পাখির আগমন ঘটে বিশ্ববিদ্যালয়ের যেই ছোট বড় যে লেকগুলো রয়েছে সেই লেকগুলোতে। এবং এই পাখির যে আগমন, সেই নভেম্বরের শুরু থেকেই শুরু হয়ে সেটি প্রায় মার্চ পর্যন্ত তারা অবস্থান করে। মুমু, আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে মূলত যে সাইবেরিয়া এবং মঙ্গোলিয়া থেকেই মূলত এই শীতের যে অতিথি পাখি, তারা আসলে নাতিশীতোষ্ণ অঞ্চল হিসেবে এই আমাদের এই অঞ্চলটাকে তারা বেছে নিয়েছে। এবং প্রতি বছরই কিন্তু আমরা দেখছি যে পাখির যে আগমন সেটি ঘটছে। এবং এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে 15 থেকে 16টি যে লেক রয়েছে, জলাশয় রয়েছে, এই জলাশয়গুলোতে তারা আসলে প্রথম থেকে প্রায় 15 থেকে 16টি জলাশয়ে কিন্তু তারা বসতো। এখন আমরা লক্ষ্য করছি যে এখন কিন্তু এই যে জলাশয়গুলো প্রায় 2 থেকে 3টি জলাশয়ে, বেশ করে প্রশাসনিক ভবনের কাছে প্রীতিলতা হল রয়েছে, পাশাপাশি যে পরিবহন যে বিভাগ রয়েছে, পরিবহন বিভাগের পাশে যে জলাশয়টি, সেই জলাশয়ে এই পাখিগুলো এখন বসা শুরু করে। তবে উদ্বেগজনক হারে যে এই পাখির যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু আসলে কমছে। আমরা দেখে থাকি যে প্রায় 90 থেকে 100 প্রজাতির পাখি একসময় কিন্তু এই ক্যাম্পাস জুড়ে দেখা যেত, কিন্তু এখন কিন্তু এই পাখির যে সংখ্যা, সেই সংখ্যা এখন কিন্তু কমছে, দিনকে দিন কমছে। এখন গত বছর 10 প্রজাতির পাখি দেখা মিলেছিল, এখন কিন্তু এই বছর 5 প্রজাতির পাখির দেখা মিলছে। তো বলা যায় যে এখন আসলে সকালটা শুরু হচ্ছে, রোদ উঠছে ধীরে ধীরে, এবং পাখিরাও যে আড়মোড়া ভেঙে আসলে এখন যে ওঠার সময়, সেই কিছু কিছু সময় কিছু কিছু করে অল্প অল্প করে কিন্তু পাখির যে আড়মোড়া, সেই আড়মোড়া ভেঙে তারা এখন জেগে উঠছে। তো তাদের যে জলকেলি, সেই জলকেলিতে মুখর যে ক্যাম্পাস, এবং তাদের যে পাখির যে শব্দ, পাখির যে কিচিমিচির শব্দ, এই কিচিমিচির শব্দ কিন্তু এখন পুরো ক্যাম্পাস মুখরিত। আর বলে রাখি, প্রতি বছরই কিন্তু এই পাখি মেলার আয়োজন করে থাকে বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ। আজকেও এই মেলার আয়োজন করা হয়েছে। সকাল 10টা থেকে মেলার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে, এবং এখানে সবার জন্য উন্মুক্ত রয়েছে এই পাখি মেলা, এবং এখানে বিভিন্ন রকম যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। তো মুমু, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শীতের অতিথি পাখি নিয়ে সবশেষ খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এতক্ষণ তোহা খান তামিম যোগ দিয়েছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন সেখানকার অতিথি পাখিদের মেলার সবশেষ খবর। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্দোলনে যারা ব্যর্থ হয় তারা নির্বাচনে জয়ী হতে পারে না। ভরাডুবির কারণ নিয়ে ভাবতে হবে বিএনপিকেই, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশ স্বীকৃতি পেত না আলোচনায় সভায় ডক্টর কামাল হোসেন। রাজনৈতিক সংকট নিরসনে আবারও জাতীয় সংলাপের আহ্বান। রাজধানী সহ সারা দেশে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। মিলারদের কারসাজির অভিযোগ খুচরা বিক্রেতাদের, বাণিজ্য ও খাদ্য মন্ত্রীর অসন্তোষ। এবং রাজশাহীর গ্রামে গ্রামে খেজুরের রস থেকে গুড় তৈরির ধুম। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বেশ চাহিদা, ভালো দাম পাওয়ায় খুশি গাছিরা। এ ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।